বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন তোমাদের নিকট আবারও আসলাম। আমরা গত এপিসোডে বা সংজ্ঞা তৈরি করার প্রথম পর্বে পার্ট 1 এর মধ্যে আমরা দেখছিলাম যে কিভাবে সংজ্ঞা তৈরি করতে হয়। সংজ্ঞা তৈরি করার সেই স্মার্ট যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে যে রাশির সংজ্ঞা তৈরি করব সেই রাশিটিকে সমীকরণের বাম পাশে দেব এবং ডান পাশে থাকা অন্য সব রাশি এর সাহায্যে বাম পাশের রাশির সংজ্ঞা তৈরি করব। তো ডান পাশে থাকা হর যারা থাকবে, নিচের রাশি যারা থাকবে, তাদের সাথে আমাদের পদ্ধতি অনুসারে একক শব্দ লাগাবো এবং উপরে যারা থাকবে তার সাথে যে শব্দটা লাগাবো, তবে আমরা বাম পাশের রাশির সংজ্ঞা তৈরি করতে পারি। সর্বশেষ পর্বে বা পার্ট 1 এ আমরা দেখছি যে আপেক্ষিক তাপের সংজ্ঞা, কিভাবে আপেক্ষিক তাপের সংজ্ঞা তৈরি করা যায়। আমরা আজকে এই অংশটাকে আরেকটু সামনে এগিয়ে নেব। লক্ষ্য করো, আমরা S = Q/m del থিটা, যে সংজ্ঞাটা এমন হবে: একক ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে বা একক ভরের কোন বস্তুর 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। এখানে উপাদান কথাটা হলো যে কোনো একটা পাত্র, এর আপেক্ষিক তাপ যখন বলা হবে তখন পাত্রটা কোন উপাদানের তৈরি। যদি সেটা রূপার হয়, রূপার আপেক্ষিক তাপ; যদি তামার হয় তো তামার আপেক্ষিক তাপ; যদি সেটা সোনার তৈরি হয় তো সোনার আপেক্ষিক তাপ। এই জন্য বলা হয়েছে যে বস্তুটা যাই থাকুক না কেন, উহার উপাদান যা থাকবে সেটার আপেক্ষিক তাপ বলে। তো এক্ষেত্রে যদি অন্য কোনো বস্তু, যেমন পানির আপেক্ষিক তাপ, সেক্ষেত্রে পানি নিজেই উপাদান। তো এখানে আমাদের পানির ক্ষেত্রে, পানির সংজ্ঞার ক্ষেত্রে, আপেক্ষিক তাপের সংজ্ঞার ক্ষেত্রে আমরা উপাদানের না বললেও চলবে, উপাদান আমরা বলবো না। যেমন একক ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে পানির আপেক্ষিক তাপ বলে। এখন আমরা এখান থেকে কোনো একটা রাশির আপেক্ষিক তাপের অনুধাবনের উত্তর করতে পারি। যেমন পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ SW = 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা পানির, W দ্বারা আমি পানিকে বুঝাইছি। পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। এর অর্থ 1 কেজি পানির তাপমাত্রা, আমি এটাকে যদি ভাঙি, এই রাশিটাকে যদি এটার মতো করে ভাঙি, সেক্ষেত্রে যা হবে 4200 জুল উপরে, 1 কেজি নিচে এবং কেলভিন 1 কেলভিন নিচে, 1 কেলভিন। তো এখন আমাদের এককটা কি হয়েছিল? আপেক্ষিক তাপের এককটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম S = এর এককটা হবে জুল পার কেজি পার কেলভিন। আমাদের SW এর মান আমরা দেখলাম, যার একক জুল পার কেজি পার কেলভিন। এখন পানির আপেক্ষিক তাপ এত বলতে কি বোঝায়? যখন এই প্রশ্নটা অনুধাবন আকারে আসবে তখন এর উত্তর হবে, এটা সাধারণত নবম দশম শ্রেণীর জন্য বেশি গুরুত্বপূর্ণ, নবম ও দশম শ্রেণীর জন্য বেশি গুরুত্বপূর্ণ, আমাদের একাদশ শ্রেণীর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু আমাদের এটা শিখতে হবে, কারণ পরবর্তী যে সংজ্ঞাটা আসবে সেটা এটার সাথে রিলেটেড, হুবহু রিলেটেড। সো আমাদের এই জন্য এটা শিখতে হবে। আমরা যদি নবম দশমটা ভালো করে শিখে আসি তাহলে একাদশ শ্রেণীর পড়াটা করতে করতে অনেক সহজ হবে। যাই হোক, আমরা এখন এটাকে দেখে নেই।
SW ইকুয়াল টু এত জুল পার কেজি পার কেলভিন, মানে এটা পানির জন্য। তো এখন প্রথমেই আমরা যা করব, পানির আপেক্ষিক তাপ এত জুল পার কেজি পার কেলভিন এর উত্তরের জন্য প্রথমেই আমাকে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা দিতে হবে। এই আপেক্ষিক তাপের সংজ্ঞাটা দেওয়া হলো জ্ঞান। এরপরে যেটা আমরা করব অনুধাবন। দ্বিতীয় অংশে বা দ্বিতীয় প্যারায় আমরা যেটা করব, অতএব পানির আপেক্ষিক তাপ এত বলতে বুঝায় কি, 1 কেজি পানির তাপমাত্রা, খেয়াল করো, 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4200 জুল তাপের প্রয়োজন। 4200 জুল তাপের প্রয়োজন। তো আমাদের উত্তর হয়ে গেল। তাহলে অনুধাবনের ক্ষেত্রে উত্তরটা লেখার পদ্ধতিটা কি? অনুধাবন এর দুটি পার্ট আছে। নাম্বার ওয়ান পার্ট হলো এর মধ্যে জ্ঞান অংশটুকু আছে। এখানে সেই জ্ঞান অংশটুকু হলো আপেক্ষিক তাপের সংজ্ঞাটা, এবং দ্বিতীয় পর্বে দ্বিতীয় অংশে আমরা এইটার অর্থ কি সেটা আমরা লিখব। তো দ্বিতীয় অংশে আমরা কি করব, অতএব দিয়ে লিখব। অতএব দিয়ে প্রশ্নে যা থাকে সেটা লিখব, বা অতএব বা অর্থাৎ অতএব এত জুল পার কেজি, পানির আপেক্ষিক তাপ এত জুল পার কেজি পার কেলভিন বলতে বুঝায় কি শব্দটা ব্যবহার করব না। এখানে দ্বিতীয় পার্টের শুরুর লাইনটা হবে হুবহু প্রশ্নে যা থাকবে সেটা, শুধু কি শব্দটা ব্যবহার করব না। এখন তাহলে কথাটা কি হবে, 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে এত জুল তাপের প্রয়োজন। তো আমি যদি প্রথমে শুরু থেকে উত্তরটা করি, তাহলে আপেক্ষিক তাপের এই সংজ্ঞাটা কি, একক ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। সংজ্ঞা শেষ, জ্ঞান শেষ। এরপরে অনুধাবন অংশে প্রশ্নে যাই থাকবে সেটাকে আমরা লিখব, শুধুমাত্র কি শব্দটা বাদ দেব। দ্বিতীয় প্যারা, অতএব পানির আপেক্ষিক তাপ এত জুল পার কেজি পার কেলভিন বলতে বুঝায় 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4200 জুল তাপের প্রয়োজন। আমাদের উত্তর হয়ে গেল। এবারে আমরা দ্বিতীয় অংশটায় দেখব, যদি গ্যাসের ক্ষেত্রে, একাদশ শ্রেণীর জন্য খুব ইম্পর্টেন্ট, গ্যাসের ক্ষেত্রে আমাদের এই ঘটনাটা কেমন হবে। গ্যাসের ক্ষেত্রে আমরা একটু বিশেষ ক্ষেত্রটা দেখব। গ্যাসের ক্ষেত্রে লক্ষ্য করো, এস এর পরিবর্তে আমরা লিখব সি। ভর এম, এর পরিবর্তে লিখব 1 মোল গ্যাস। ভরের পরিবর্তে লিখব 1 মোল গ্যাস, আর আপেক্ষিক তাপের পরিবর্তে লিখব সি। এস কে আমরা সি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ সি কে বলবো মোলার আপেক্ষিক তাপ। তাহলে ব্যাপারটা হলো এমন, গ্যাসের ক্ষেত্রে আমরা কি করব, ভর নেব, গ্যাসের পরিমাণ নেব 1 মোল গ্যাস, পরিমাণ 1 মোল গ্যাস, এবং এই গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপকে আমরা সি দ্বারা প্রকাশ করব। এসটাকে যদি বলি শুধু আপেক্ষিক তাপ, সিটাকে বলবো আমরা মোলার আপেক্ষিক তাপ। মোলার কেন? কারণ এখানে গ্যাসের পরিমাণ 1 মোল ধরা হয়েছে। তাহলে সমীকরণটা কেমন হবে, এস এর পরিবর্তে তখন আমরা লিখব সি। এস এর পরিবর্তে সি। কিউটা ঠিক থাকবে, এম এর পরিবর্তে 1 মোল, ডেল থিটার পরিবর্তে 1 কেলভিন
তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি। তাহলে সিটার কি? সিটা হলো মোলার আপেক্ষিক তাপ। কিউ এর সাথে কি লাগবে? কিউ এর সাথে আমরা জে লাগাবো। তাহলে আমাদের মোলার আপেক্ষিক তাপ গ্যাসের ক্ষেত্রে সি এর সংজ্ঞা তৈরি হয়ে যাবে। এখন আমরা কিন্তু শিখছি এটা, বাট যে কোনো বস্তুর জন্য এখন স্পেশালি আমরা গ্যাসের ক্ষেত্রে সি ইকুয়াল টু কেমন হবে সেটা লিখব। লিখলাম, দেখো খুব সহজেই তুমি নিজে করতে পারবা। এখানে 1 মোল গ্যাসের তাপমাত্রা বা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। হয়ে গেল। তার মানে আমরা শিখছি কিন্তু আপেক্ষিক তাপ। এটা একাদশ দ্বাদশ শ্রেণীতে লাগবে না তা না, পরীক্ষায় আসবে না, কম আসে বেশি এটা। তো আমাদের এইটা শিখতে পারলে তুমি এমনিতেই এটা পারবা। যারা নবম দশম শ্রেণীতে আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসে, এবং অনুধাবনটা আমরা যা পড়ছিলাম। তো যাই হোক, আমরা এখন এই মোলার আপেক্ষিক তাপের সংখ্যাটা লিখে ফেলবো। আমি বলবো, তোমরা লিখে নেবা পরবর্তীতে। দেখো, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে বা 1 মোল গ্যাসের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে এখন যদি এটা বলি হাইড্রোজেনের মোলার আপেক্ষিক তাপ, তখন কি হবে? তখন আমরা বলবো 1 মোল হাইড্রোজেনের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে হাইড্রোজেনের মোলার আপেক্ষিক তাপ বলে। যে কোনো গ্যাসের জন্য আমাদের হয়ে গেল। এখন আমরা এই মোলার আপেক্ষিক তাপ কি এটা আমরা শিখে ফেললাম। গ্যাসের ক্ষেত্রে 3টি চলরাশি থাকে: চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা টি, ক্যাপিটাল টি। পি ফর প্রেসার, ভি ফর ভলিউম আয়তন, টি ফর টেম্পারেচার তাপমাত্রা। তো গ্যাসের ক্ষেত্রে 3টা চলরাশি। এখানে আমরা তাপমাত্রা বৃদ্ধি করব, কোনো সন্দেহ নেই, প্রত্যেক ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করব। তো তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখার সুযোগ নেই গ্যাসের ক্ষেত্রে। তাপমাত্রা তো আমরা বাড়াবো, না হলে তো আর আপেক্ষিক তাপের সংখ্যা আসবে না। তো তাপমাত্রা প্রত্যেক ক্ষেত্রে বাড়বে, টিটাকে আমরা চেঞ্জ করবই। কিন্তু চাপ এবং আয়তনের ক্ষেত্রে একবার চাপকে স্থির রাখবো, একবার আয়তনকে স্থির রাখবো। তো যদি চাপকে স্থির রাখি তখন এই সিটা হবে সিপি। যখন আয়তনকে স্থির রাখবো তখন সিটা হবে সিভি। তাপমাত্রা কিন্তু সব ক্ষেত্রে পরিবর্তন হবে, বাড়াবো। তাহলে চাপ স্থির রাখলে সি কে আমরা লিখবো সিপি, আয়তন স্থির রাখলে সি কে লিখবো সিভি। তার মানে সিপি এবং সিভি হলো সি এর দুটি প্রকারভেদ। তার মানে সি কত প্রকার? 2 প্রকার। কি কি? সিপি এবং সিভি। বাংলাটা বলতে হবে। বাংলায় কিভাবে বলবো? এখানে কোনটা স্থির? তোমরা নিশ্চয়ই জানো, এটা স্থির চাপ পি। তাহলে এইটার নাম হবে কি? স্থির চাপে। সিটা কি? পি এর পরিবর্তে আমরা বলবো স্থির চাপে। আর সিটা কি আগেই বলছি, মোলার আপেক্ষিক তাপ। তাই সিপির নাম হবে কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সিপির নামটা কি হবে? একইভাবে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। লক্ষণীয়, এরা কিন্তু আগে সি, প্রধানত এরা সি, এটাও সি। দুইটা বিশেষ ক্ষেত্র কি?
যখন চাপ স্থির থাকবে তখন সিপি, যখন আয়তন স্থির থাকবে তখন সিভি। অর্থাৎ সিপি আর সিভি দুইটাকে বাংলায় যদি বলি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আমরা এই সিপি আর সিভি এর যদি সংজ্ঞা তৈরি করি, হুবহু একই সংজ্ঞা তৈরি হবে, একই সংজ্ঞা আমরা তৈরি করব। লক্ষ্য করো, আমি যদি এখন সিপির সংজ্ঞা তৈরি করি, আমার কিন্তু করার দরকার নেই, তোমরা নিজেরা পারবে। তাহলে সিপি এর সংজ্ঞা এখান থেকে তৈরি করে নেবা। সিপি এর সংজ্ঞাটা হবে কি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে বলছিলাম আমরা সি। একই সংজ্ঞা এখানেও, শুধুমাত্র শুরুতে স্থির চাপ কথাটা লাগাতে হবে। তো কথাটা কি হবে, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। সিভির ক্ষেত্রে একই সংজ্ঞা তোমরা করে নেবে, সিভির ক্ষেত্রেও একইভাবে কি হবে, শুধুমাত্র আমরা পরিবর্তন করব স্থির চাপের পরিবর্তে স্থির আয়তনে। তাহলে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে আমরা আপেক্ষিক তাপ থেকে আমরা শিখলাম গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ কত প্রকার? 2 প্রকার। কি কি? সিপি এবং সিভি, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এর এককটা কি হবে? সঙ্গত কারণে এককটা পূর্বের মতে আমরা তৈরি করব। সিপি এবং সিভি এবং সি প্রত্যেকের একক, সি, সিপি, সিভি প্রত্যেকের এককটা হবে, এককটা দেখো, জুল পার মোল পার কেলভিন। অন্য বস্তুর ক্ষেত্রে ছিল জুল পার কেজি পার কেলভিন, এখানে হবে জুল পার মোল পার কেলভিন। তো আমাদের সিপি, সিভি, সি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসে। এখন আমি যে কোনো একটা অনুধাবন আগের মতো করে একটা অনুধাবন করে আজকের পর্ব আমরা শেষ করব এবং তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারবে। লক্ষ্য করো, কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, CO2, CO2 এর সিপি এর মান, সিভি এর মান 25, একক হবে কি জুল পার মোল পার কেলভিন। বলতে কি বুঝো? অনুধাবন। আমাদের অনুধাবনের উত্তর, কার্বন ডাই অক্সাইডের জন্য স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ 25 জুল পার মোল পার কেলভিন বলতে কি বুঝো? তো লক্ষ্য করো, আগেই আমাদের খেয়াল করতে হবে, পরীক্ষা যখন এটা আসবে, তোমাদের একটু আগে বলেছি, প্রথমে তোমরা কি করবে, এইটার সংজ্ঞাটা দিবে, এই সিভি এর সংজ্ঞাটাকে দিবে, অর্থাৎ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা, যা আমরা একটু আগে শিখছি। প্রথমে সংজ্ঞাটা হলো জ্ঞান, এরপরে অনুধাবনের ক্ষেত্রে এই টোটাল লাইনটাকেই আমরা লিখব, শুধুমাত্র এই কি শব্দটাকে বাদ দিয়ে দেব। কি শব্দটা? তার দ্বিতীয় প্যারা বা দ্বিতীয় অংশে আমরা লিখব, অতএব কার্বন ডাই অক্সাইড এর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ 25 জুল পার মোল পার কেলভিন বলতে বুঝায়। আমাদের শুরু বুঝায় কি, এটাকে ভেঙে নেব জাস্ট আগের মতো, একটু আগে তোমাদের দেখাইছি। সিভি ইকুয়াল টু 1 কিউ, এটা হলো সরি, সিভি ইকুয়াল টু, আমরা এটাকে ভাঙবো, 25 জুল 1 মোল
ইন্টু 1 কেলভিন, 1 মোল 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এখানে সংখ্যাটা কি হবে? বলতে বোঝায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 1 মোল। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইডের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে কত জুল তাপের প্রয়োজন? 25 জুল তাপের প্রয়োজন। এটা আমাদের অনুধাবনের উত্তর। তো আমরা যেটাই থাকুক, এটা সিভির ক্ষেত্রে হোক, সিভির ক্ষেত্রে হোক, যেটাই থাকুক, আমাদের শুরুটা করতে হবে স্থির আয়তনে। অতএব স্থির আয়তনে কার্বন ডাই অক্সাইডের স্থির আয়তনে মোলার আণবিক তাপ এত বলতে কি বুঝায়? কিটা বাদ দিয়ে বলবো, বলতে বুঝায় আয়তন স্থির রেখে বা স্থির আয়তনে 1 মোল কার্বন ডাই অক্সাইডের 1 মোল কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 25 জুল তাপের প্রয়োজন। তাহলে আমরা শিখলাম একটা প্যাটার্ন। আমি কিন্তু কোনো মুখস্থ করাই নাই, আমি তোমাদের একটা প্যাটার্ন শিখিয়ে দিলাম। কোনো অনুধাবন আসলে আমরা কিভাবে সেটা উত্তর করব। আমরা সংজ্ঞা তৈরি করার পদ্ধতি থেকে দেখলাম সংজ্ঞার সাথে সাথে একক কিভাবে তৈরি করা যায়। এক্ষেত্রে আমাদের মাত্রা সমীকরণের প্রয়োজন নেই, সুতরাং এটাকে আমরা এখন দেখিনি, বাট মাত্রা সমীকরণ এখান থেকে বের করা যাবে। এরপরে দেখলাম এককের সংজ্ঞা কিভাবে তৈরি করা যায় এবং অনুধাবন কিভাবে তৈরি করা যায়। অনুধাবন তৈরির একটা প্যাটার্ন আমরা শিখলাম, একটা পদ্ধতি শিখলাম। সেটা কি? এখানে আমাদের যে রাশিটাই দেওয়া থাকবে অনুধাবন আকারে, সেটাকে মূল সমীকরণের ন্যায় ভাঙবো। আগে ভেঙে আমরা কি করব? প্রথমে রাশিটার সংজ্ঞা দেব, প্রথমে রাশির সংজ্ঞা দেব। তারপরে দেখবো অতএব লিখে প্রশ্নে যে লাইনটা থাকবে ওই লাইনটাকে উঠাবো। শুধুমাত্র বাদ দেবো কি এই কি শব্দটা। তো বলতে বুঝায়, এইটা বলতে বুঝায় কি স্থির আয়তনে 1 মোল কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 25 জুল তাপের প্রয়োজন। আজকেও তোমাদের যেটা শেখালাম, এর সাহায্যে এভাবে আমরা প্রায় অধিকাংশ অনুধাবনের প্যাটার্ন আমরা তৈরি করতে পারবো, যেখানে এই টাইপের অনুধাবন থাকবে। এইটা বলতে কি বুঝায়, ওইটা বলতে কি বুঝায়। এই ক্ষেত্রে আমরা এই একই পদ্ধতি অবলম্বন করব। প্রথমেই আমরা জ্ঞান, রাশিটার সংজ্ঞা, তারপরে এটা বলতে কি বুঝায়। ধন্যবাদ সবাইকে। আগামী পরবর্তী কোনো এক সময়ে অধ্যায় যখন পড়ব, অধ্যায়ের মধ্যে আমরা সংজ্ঞাটা কিভাবে আসছে, এককটা কিভাবে আসছে, এগুলো আমরা শিখে নেব। সবাইকে ধন্যবাদ আজকের পর্ব ভালো দেখার জন্য। তোমাদেরকে প্রত্যেককে আবারও বলি, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। এবার তুমি বা তোমার বন্ধুদের বা অন্য আরেকজনের সুবিধার জন্য, অন্য আরেকজনকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য তোমরা শেয়ার করবে। হ্যাঁ, শেয়ার করলে তো আরো একজন তোমার এর দ্বারা শিখতে পারবে। ইনশাআল্লাহ আমরা সঠিক ওয়েতে ভালোভাবে পদার্থবিজ্ঞান, মজা করে পদার্থবিজ্ঞান শিখতে পারবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।